এই যে আপনিও চলে এসেছেন দেখছি। যাক, আমিও আর দেরি না করে চলে এলাম। অনেকদিন হলো নবীন খুঁড়োর কাছে গল্প শুনতে যাওয়া হয়নি। লোকটা কিন্তু ভারী চমৎকার চমৎকার গল্প বলে। আমাদের নবীন খুঁড়োর গল্পের ঠেক সিরিজের নবীন খুঁড়োর প্রথম দুটি গল্প আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন, ভালোবেসেছেন। তাই আজ আবার নবীন খুঁড়োর গল্পের ঠেকে হাজির হলাম আমি সুদর্শন, এই ঠেকের তৃতীয় গল্প নিয়ে। তবে আজকের ঠেকে কিন্তু আপনাদের মধ্যে থেকে বেছে নেওয়া কয়েকটি কমেন্ট আমি পড়ব, কিন্তু তার আগে নবীন খুঁড়ো যে রতনদার চায়ের দোকানে মুখিয়ে আছেন আমাদের গল্পটা শোনানোর জন্য। তাই বেশি দেরি না করে চলুন আগে নবীন খুঁড়োর কাছ থেকে আজকের গল্পটা শুনে নেওয়া যাক। তাহলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। হতে পারে আপনার লেখা কমেন্টটা আজ আমি ভাগ করে নেব আপনার সাথে। এখন আপনার জন্য শুরু হতে চলেছে নবীন খুঁড়োর গল্পের ঠেক সিরিজের তৃতীয় গল্প, রাত 12টার ট্রেন। লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের এই অনবদ্য সিরিজের সমস্ত গল্পগুলি শোনার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি এই সিরিজের প্রথম দুটি গল্প আপনি এখনও না শুনে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গল্পগুলি শুনে নিতে ভুলবেন না। প্রত্যেকবারের মতো আজও গল্প পাঠে এবং সকল পুরুষ চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন। নারী চরিত্রের ভূমিকায় থাকছে সুপমা। শুরু হচ্ছে সঞ্চারী ভট্টাচার্য বিরচিত নবীন খুঁড়োর গল্পের ঠেক সিরিজের তৃতীয় গল্প, রাত 12টার ট্রেন। সেদিন হঠাৎ করেই কালবৈশাখীর প্রকোপটা এত অধিক মাত্রায় নিজের প্রভাব বিস্তার করতে শুরু করল যে রাস্তা ধরে হেঁটে যাওয়া প্রায় দুঃসাধ্য হয়ে উঠেছিল। বিকাশ পল্লবকে উদ্দেশ্য করে বলল, আজকে নবীন খুঁড়োর সাথে সাক্ষাৎ করে একখানা দারুণ গল্প বলতে বলবো তাঁকে। আগের দিন ঠিকভাবে কথা বলার সুযোগ ঘটেনি, কিন্তু আজকে আর কোনো মতেই ছেড়ে কথা বলবো না। কি বলিস? হ্যাঁ, সে আবার বলতে, আমিও তাই ঠিক করেছি। আমিও আজকে এত ঝুঁকি মাথায় নিয়ে যাচ্ছি কি আর শুধু শুধু গল্প শুনবো বলেই তো। কিন্তু শুনেছিলাম উনি নাকি অসুস্থ। আগের দিন রতনদা বলছিল। আসলে বয়সও তো হয়েছে, কখন কি হয়ে যায় কেউ তো বলতে পারে না। একটা কথা সবসময় ভাবি জানিস, লোকটা চোখের সামনে এত ভূত দেখেছে, এত বিপদ এসে লোকটার হৃদয়কে বিদ্ধ করেছে, তবু দেখ লোকটার জীবনের কোনো মায়া নেই, কোনো পিছুটান নেই। লোকটা দিব্যি নিজের মতন থাকে। গল্পগুলো এমনভাবে বলে যেন সেগুলো তার জীবনে ঘটেনি, অন্য কারুর জীবনে ঘটেছে। কি সাবলীলভাবে বলে যান, অথচ প্রতিটি অক্ষরের মধ্যে এতটাই ভয় আর আতঙ্ক লুকিয়ে থাকে যে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শুনতে ভয় লাগে, অথচ দেখ ওই লোকটার বলতে একটুও ভয় নেই, গাত্রদাহও নেই কোনো। আমিও এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি, এসব যদি সত্যি কারুর দ্বারা সম্ভব হয় তাহলে সেটা কেবলমাত্র আমাদের নবীন খুঁড়োর পক্ষেই সম্ভব। আমি তো কারুর বুড়ো হাড়ে এমন জোর দেখি না বাবা। যা বলেছিস। যাক, নে এবারে বাঁ দিকের মাগ ধরে সোজা এগিয়ে যাই, গেলেই তো আমাদের প্রিয় ঠেকে পৌঁছে যাব। কি বলিস? তারপরে দারুণ একটা গল্প শোনার পালা। আজকে একেবারে জমে যাবে, কি বলিস? বিকাশ ও পল্লব রতনদার চায়ের ঠেকে পৌঁছে গেল। সেদিন অবশ্য ওদেরকে 10টা মিনিট অপেক্ষা করতে হয়েছিল, কারণ নবীন খুঁড়ো আসতে বেশ অনেকটাই সময় লাগিয়ে দিয়েছিলেন। তার শরীরটা সত্যি জ্বরে একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু এই শারীরিক অবস্থাতেও তার ভক্তদের মুখের দিকে তাকিয়ে তিনি দূরে সরে থাকতে পারলেন না। ঠিক সময়ের মধ্যেই ওই চায়ের ঠেকে এসে উপস্থিত হয়ে গেলেন। এরপরে রতনকে উদ্দেশ্য করে বললেন, হারু ডাক্তারের ওই বড়িগুলো বেশ ভালোই কাজ দিয়েছে রে রতন। সকালের দিকে হারুর কাছে গিয়েছিলাম। ওর ওই হোমিওপ্যাথি শাস্ত্রের উপর বিশ্বাস না থাকলেও এখন আর অবিশ্বাস করতেও পারি না। সত্যি ওই ঔষধিগুলোর মধ্যে একটা ক্ষমতা তো রয়েছেই। সকালে একবার পেটে পড়ার পরেই আর শরীর একেবারে চাঙ্গা হয়ে গেল। কে বলবে ওর নামে কত কথাই শুনি, বলে নাকি ও ভালো চিকিৎসা করতে পারে না, কিন্তু কই রে, আমার তো এখন বেশ ভালো লাগছে।
সকালের দিকে আমি পা ফেলে এগোতেই পারছিলাম না, সেখানে এখন তো অনেকটাই শরীর ভালো লাগছে। রতন বলল, পেন্নাম হই করো, আপনার শরীরে আলাদা বল আছে, বুঝেছেন? ওসব আমাদের শরীরে নেই। এতকাল ধরে কত ধকল সহ্য করে আজকে বিশ্রাম করছেন, সেখানে আমরা কবেই হয়তো হাল ছেড়ে চলে আসতাম। আর এগুলো সাহসী পেতুম না, এই আপনাকে দেখি বলেই মনে বল আসে, জানবেন। যাক, আজকে কি তাহলে চা খাবেন? হ্যাঁ, এক পেয়ালা চা দে। তবে সর্দি কাশির কারণে আজকে মেজাজটা একেবারে খাট্টা হয়ে রয়েছে। ওই সাধারণ চা আজকে কিন্তু আমার মুখে রুজবে না বলে দিলুম। আজকে বেশ কড়া করে চা বানা দিকিনি, চায়ের সাথে আবার 5টা বড়ি খেতে হবে। হারুর দেওয়া ওষুধে কাজ হয়েছে, সে বেটা বারবার বলে দিয়েছে আর সময় করে খেতে, সময় যেন পেরিয়ে না যায়, তাহলেই নাকি কাজ হবে না। ওষুধের উপরে নির্ভরশীল হয়ে থাকা ছাড়া এখন তো আর কোনো গতি নেই, কাজেই বুদ্ধির কথার খেলাপ না করাই ভালো। নে নে, চাটা বেশ কড়া করে বানা দেখিনি। যেমন আপনার আজ্ঞা করো, এক্ষুনি বানিয়ে দিতেছি। আর বাকিরা, তাদের কি খবর? তারাও কি আজকে খুড়োকেই অনুসরণ করবেন, নাকি যেমন চা এতকাল বানিয়েছি সেরমই সেবন করবেন? রতনদা মাঝে মাঝে মশকরা করতেন। তার কথা শুনে পল্লব হেসে জবাব দিল, না না, আজকে খুঁড়োর মতন করেই না হয় আমরাও চা সেবন করব। রতনদা, আমাদের জন্য একটু কড়া করেই চা বানাও। দেখো খুঁড়ো, যখনই তোমার কাছে গল্প শুনতে আসি, আকাশে কালো মেঘের ঘন ঘটা লেগেই থাকে। কালো মেঘ কেমন সারিবদ্ধভাবে ছাউনি দিয়ে উঁকি দিতে দিতে দুম করে এক পশলা বৃষ্টি নামিয়ে দেয়, আর সাথে এই ঝোড়ো হাওয়ার দাপট। সত্যি বাবা, একেই এই দোকানটা বড্ড ছোট, তারপরে আবার চারিদিকটা খোলা, পাশ দিয়ে নদী বয়ে যাওয়ায় নদীর হাওয়াটা সরাসরি এসে বুকে লাগে। এখানে বসে গল্প শোনা নয় তো যেন শরীরটাকে আরও খারাপের দিকে নিয়ে যাওয়া, যে কারোরই শরীর খারাপ করবে। আচ্ছা, বেশ বেশ, আমি না হয় ওই দিকটা একটু বাড়িয়ে দেব, ছাউনির ব্যবস্থা করে দেবো। এদিকে জমিটা পুরোটাই কেনা ছিল আমার, কিন্তু ওই দিকটাই আর বাড়াইনি। এদিকে কাজ হয়ে যাচ্ছে বলে সেদিকে যাওয়ার প্রয়োজন অনুভব করিনি, কিন্তু এখন যখন তোমাদের সকলের অসুবিধা হচ্ছে, তখন আর শুধু শুধু এদিকটায় সেঁধিয়ে বসে থাকবার প্রয়োজন পড়ে না। আমি ঠিক ওই দিকটা বাড়িয়ে দেব। নবীন খুঁড়ো পেয়ালায় চুমুক দিতে দিতে বললেন, আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো ভাই, শুনে কিন্তু পিলে একেবারে চমকে যাবে। রাত 12টায় একটা ট্রেন আসতো, সেটির কথা কেবল শুনেছিলাম মাত্র, সেটির বিষয়ে কোনো ধারণা ছিল না। ট্রেনের ওই বিচিত্র অভিজ্ঞতার কথা শুনতে রাজি আছো কি তোমরা? নবীন খুঁড়োর মুখে এই কথাগুলি শুনে পল্লব সহ ওই গল্পের আসরে উপস্থিত সকলেরই পিলে চমকে গেল। তারা সমবেতভাবে হ্যাঁ বলে উঠলেন। এরপরে খুঁড়ো বললেন, বেশ, তাহলে শোনো সেই কাহিনী। এই কাহিনীটা বেশ অনেককাল আগের। তখন আমার বেলিয়াতলা নামক একটি প্রত্যন্ত স্টেশনে পোস্টিং হয়েছে। বেলিয়াতলা স্টেশনটি পুরুলিয়ার থেকে অনেকটাই দূরে, অনেকটাই ভিতরের দিকে ছিল। আমাকে বেশ খানিকটা পথ যেতে হতো, তা আবার কিসে করে জানো? গরুর গাড়িতে চড়ে। সেও ধরে নাও আজ থেকে প্রায় 30-35 বছর আগেকার কথা। তাহলে বুঝতেই পারছো তখনকার গ্রামের রাস্তাঘাট কেমন হতে পারে। ওই সময় রাতের বেলা ফেরার বিষয়টার কথা একবার কেবল ভেবে দেখো, দেখবে এখানেই বসে হরিবোল বলতে ইচ্ছে করবে। খুঁড়োর কথাটি শেষ হতে না হতেই আকাশের মেঘটা সজোরে গর্জন করে উঠল। ঝিলিক দিল বাজের শব্দ। কর কর শব্দে বাজ পড়তেই পল্লবের হাত থেকে চায়ের ভাঁটটা মাটিতে পড়ে একেবারে ভেঙে চৌচির হয়ে গেল। মাটির ভাঁড়ের আর কতই বা ক্ষমতা থাকতে পারে। পল্লব বলে উঠল, এই যা, দেখলে ভাঁড়টা পড়ে কেমন ভেঙে গেল, কি হবে এখন? কি আবার হবে? গল্পের শুরুতেই তো শরীর টনটন করছে, জানি না এরপরে কি হবে। নবীন খুঁড়ো খুক খুক করে কাশতে কাশতে বলে উঠলেন,
এত ভাবতে হবে না, তোমরা বড্ড বেশি ভেবে ফেলো। আসলে কিছুটা আমারই মতন। আমিও প্রয়োজনের থেকে বেশি ভাবতাম বলেই ওই সকল শক্তি আমাকে আকর্ষণ করত। ওদের উপস্থিতি আছে এটা প্রথমে অনুমান করতে না পারলেও পরবর্তীতে ঠিকই অনুমান করতে পেরেছিলাম। আর সত্যি ওদের অস্তিত্ব রয়েছে। পাড়া গাঁয়ে প্রবেশ করলে সেসব যেন আরও বেশি করে বোঝা যেত। ওদের ওই শক্তির সাথে পাল্লা দেওয়া আমাদের সাধারণ মানুষের কম্য নয়। ওসব তো তান্ত্রিক সাধক এনাদের কাজ। কিন্তু সত্যি কথা বলতে কি, এত ঝুঁকি মাথায় নিয়ে ওদের সাথেই থাকতাম, কিন্তু কোনোদিনও ওরা আমার ক্ষতি করেনি। বেশিরভাগ বিদেহী আত্মাই কিন্তু প্রতিশোধ স্পৃহা নিয়ে যে যার মতন করে বিরহের চাদরে নিজেদেরকে মোড়ে তাদের মৃত্যু কাটাতো। কিন্তু আমি কে ছিলাম জানো? আমি ছিলাম তাদের বিরহ যন্ত্রণার অংশীদার, পাহারাদারও বলতে পারো। ওরা আমাকে দ্বাররক্ষী হিসেবে দেখত, তাই নিজেদের জীবনের সব কথা আমার কানে ফিস ফিস করে বলে দিয়ে যেত। ওদের উপস্থিতির আভাস পাওয়াটাই জেনে রেখো আমার জীবনের সবথেকে বড় রোমাঞ্চকর অনুভূতি। কটা মানুষ ওদের উপস্থিতি টের পায় বলতে পারো? আমি কিন্তু একবার নয়, বহুবার পেয়েছিলাম। আর এটাই ছিল আমার জীবনের পূর্বতন অভিজ্ঞতাগুলির এক জ্বলন্ত দলিল। সাধনা যেমন মানুষকে অধরা গলির সন্ধান দেয়, তেমনভাবে আমাদের মনও দেয়। আমরা সারণী বেয়ে এমন সব দিকে নিজের মনকে নিয়ে যেতে পারি যেখানে হয়তো এমন কিছু নজরে পড়ে যার যার সাথে আমাদের কোনো পরিচয় ছিল না। এটাই হলো সবথেকে বড় বাস্তব। আমার তো বেশ ভালো লাগতো। সহজবোধ্য জীবনের মধ্যেও কত শত কঠিনতার আভাস পেতাম, কিন্তু সবই ওই মৃতদের সাথে। তাঁদের অভিজ্ঞতা তারা আমার সাথে ভাগ করে নিত। এই আমি বোধহয় প্রথম জীবিত ব্যক্তি যার কাছ থেকে তোমরা ওই সকল বাস্তব অভিজ্ঞতার কথা শুনতে পারছো। না হলে আমি তো কেবলই মৃতদের ভিড়ে ঘুরে বেরিয়েছি, জীবনের হদিশ কোথায় পেয়েছি। খুঁড়োর কথাগুলো মনোযোগ সহকারে শোনা ছাড়া ওখানে উপস্থিত কারোর কাছেই আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। প্রতিটি কথার মধ্যে লুকিয়ে থাকা লাবণ্যময়ী অক্ষরগুলির গর্ভে অতীত ইতিহাস যেভাবে উঁকি দেওয়ার ক্ষমতা রাখত, সেটি বাস্তবের মাটিতে আর কোথায় পাওয়া যায়? এত সহজে কি আর এমন শব্দের মাধুর্য সহজে খুঁজে পাওয়া যেত? যেত না, সত্যি যেত না। পল্লব পুনরায় তাঁকে জিজ্ঞাসা করল, এরপরে কি ঘটেছিল খুঁড়ো? সেটা বলবে তো? খুঁড়ো আবারও খুক খুক করে কেসে উঠলেন। তারপর চায়ের পেয়ালার মধ্যে হোমিওপ্যাথি বড়িগুলো ফেলে ভালো করে পেয়ালাটা গুলিয়ে ঢক করে গলায় ঢেলে এক নিঃশ্বাসে সেটি গিলে ফেললেন। আহা, আহ কি শান্তি! যাক, ওর কথার মান রেখেছি, সময়ের মধ্যেই বড়িগুলো সেবন করেছি। নাও, এবারে তোমরা শোনো। আমি ওই স্টেশনে পা রাখার পরেই শুনেছিলাম যে ওই স্টেশনটি বহু দূরে। জানি না কেন সেই সময় প্রতিটি জায়গারই একটি আজব অতীত আমাকে অজান্তেই তাড়া করে বেড়াতো। আবার এটাও হতে পারে যে আমি সেই সকল অতীতের পিছনে ঘূর্ণির মতো ধাবিত হয়ে বেড়াতাম। সামনে অতীত থাকতো আর তার পিছু পিছু আমি। আবার সেই অতীতকে পাকড়াও করতে গিয়ে দেখতাম সেটি অকারণেই আমার পিছনে পড়ে গিয়েছে। এই তো ছিল আমার জীবন, কিন্তু এটিকে সঙ্গে নিয়েই আমাকে দৌড়ে যেতে হয়েছিল একটানা 40 বছর। আগে আগে চাকরি পেয়েও শান্তি পাইনি। 40 বছর ধরে কেবল নানান স্টেশনে ঘুরে অভিজ্ঞতা অর্জন করে গিয়েছি, একটির পরে আরেকটি, আরেকটির পর আরও একটি। তা বলি শোনো, ওই স্টেশনের নাকি একটা বদনাম ছিল। সেটি ছিল বড়ই জটিল একটি বিষয়। রাত 12টার ট্রেন, রাত 12টার
এই ট্রেনের কথা আমি অনেকের মুখেই শুনেছিলাম। রাত 12টার সময় নাকি ওই স্টেশন দিয়ে একটা ট্রেন যেত, যেটিতে কোনো জ্যান্ত মানুষ নেই, সবাই মৃত। ওই স্টেশনের উপর দিয়েই নাকি সেই ট্রেনটি যেত, কিন্তু সকলের নজরে পড়তো না। বছরের এক বিশেষ সময় নাকি সেটি ঘটত। অনেকে সেই ট্রেনটিতে ভুল করে উঠেও পড়েছিল, কিন্তু সেই ট্রেন নাকি আর কোনোদিনও ফিরে আসেনি, এমনকি নিজের গন্তব্যেও কখনো পৌঁছয়নি। তাহলে পরিষ্কার কথা বলতে কি, ওই ট্রেনে যারা যাতায়াত করবার স্বপ্ন বুকে বেঁধে উঠত, তারা আর কোনোদিনই ফিরেই আসেনি। ট্রেনটা গায়েব হয়ে যেত, কিন্তু গন্তব্যের শুরুটা ছিল ওই বেলিয়াতলা স্টেশন। ওই স্টেশন থেকেই সেটি ছাড়ত। ট্রেনটি এসে দাঁড়িয়ে থাকত। এটির পিছনেও নাকি একটি ঘটনা রয়েছে। একদিন নাকি ট্রেনটি কিছু রাস্তা যাওয়ার পরেই একটা পাহাড়ি টানেলের মধ্যে ঢুকে পড়ে। সেই টানেল থেকে আর কোনোদিনও ট্রেনটিকে বেরোতে দেখা যায়নি। আমি এসব কথা একেবারেই বিশ্বাস করতাম না। ওই গ্রামের স্থানীয় অধিবাসীরা এটাই বলতেন যে ওই টানেলটি নাকি অভিশপ্ত। এবারে যদি তোমরা জিজ্ঞেস করো কেন অভিশপ্ত, তাহলে বলবো যে ওখানে নাকি তান্ত্রিকদের ডেরা ছিল। গ্রামে গঞ্জে তো এরকম ধরনের ঘটনা প্রায় ঘটতে দেখতে পাওয়া যায়। তান্ত্রিকরা নিজেদের কার্যসিদ্ধির জন্যে ওই গ্রামটিকে নিজেদের আস্তানা বানিয়ে রেখেছিল। আর ওই টানেলটি পরে সরকারি তরফে তৈরি করা হলেও সেখানে নাকি আগে একটি শ্মশান ছিল। সেইখানে বসেই এই সকল বাবারা নিজেদের সিদ্ধির কাজ সম্পাদন করতেন। এরা নাকি সুদূর হিমালয় থেকে এখানে আসতেন, আর এখানে এসে বেলিয়াতলার ওই পবিত্র শ্মশান ভূমিতে নিজেদের কাজ করতেন। কাজ করবার মধ্যে দিয়ে তারা নিজেদের সিদ্ধি বাড়িয়ে এরপরে দুম করে গায়েব হয়ে যেতেন। সরকারি তরফে যখন কাজ শুরু হয়েছিল, তখন নাকি এক কর্মচারীকে এক তান্ত্রিক সাবধান করে বলেছিলেন, এইখানে লাইনে কাজ করবি না তোরা, করলে কিন্তু এখানে মানুষের প্রাণ যাবে। এখানে এমন এক ঊর্জা রয়েছে যেটিকে তোরা কোনোদিনও বুঝে উঠতে পারবি না। এই স্থান শক্তির দ্বারা আচ্ছন্ন। এখানে যদি তোরা এই শক্তিকে গর্ব করার চেষ্টা করিস, তাহলে পরবর্তীতে এই শক্তি প্রত্যেকের প্রাণ হরণ করবে। কেউ বাঁচতে পারবি না, কেউ না। এই কথা বলেই সেই তান্ত্রিক গায়েব হয়ে গিয়েছিলেন। এরপরে কেউ আর তার কোনো হদিশ খুঁজে পায়নি। কিন্তু রেলের কর্মীরা কেউ ওই তান্ত্রিকের কথায় কান দেয়নি। তারা ওই শ্মশানের উপরেই ওই টানেলটি নির্মাণ করান। আর এরপরেই ঘটে ওই ট্রেন দুর্ঘটনা। প্যাসেঞ্জার ভর্তি ওই ট্রেনটা টানেলের মধ্যে গিয়ে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, আর সেটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ওই লোকগুলি গায়েব হয়ে গিয়েছিলেন নাকি মারা গিয়েছিলেন কেউ জানে না। ওই দুর্ঘটনার দিনটিতে ট্রেনটিকে স্টেশনে একইভাবে দেখতে পাওয়া যেত, আর প্যাসেঞ্জারদেরকেও সেই ট্রেনে উঠতে দেখা যেত। সবটাই যদিও শোনা কথা, মানে বুঝতে পারছো তো বিষয়টা কেমন দাঁড়াতো। মৃতেরাও আবার মরত, বারে বারে মরত। অনেকটা একই ঘটনা বারে বারে পুনরাবৃত্ত হওয়ার মতো। এই পুনরাবৃত্তির বিষয়টি শুধুমাত্র এই কারণেই ঘটে যখন বিদেহী আত্মারা মুক্তি পায় না। একই মৃত্যুচক্রের মধ্যে যখন তাঁদেরকে ঘুরে যেতে হয়, এটিও ছিল সেই রকমই একটি বিষয়। এর থেকে মুক্তির কারণ নির্ধারণের অভিজ্ঞতা ওখানে উপস্থিত কেউই আয়ত্ত করতে পারেনি। এটাই ছিল সব থেকে বড় সমস্যা। আমি অবশ্যই এসবের থেকে একেবারেই দূরে অবস্থান করতাম। এই কারণেই বোধহয় আমারও অভিজ্ঞতাটা বাস্তবের মাটিতে দাঁড়িয়েই ঘটেছিল বলতে পারো। আমি নিজেই চাই না এরকম অভিজ্ঞতার পুনঃস্বীকার হতে। আরে খুড়ো,
তার মানে তুমি কি ওই ট্রেনটিকে দেখতে পেয়েছিলে নাকি? খুঁড়োর চোখ দুটো জল জল করে উঠল। এরপরে তিনি বললেন, শুধু দেখতে পেয়েছিলাম কি গো, সেই সঙ্গে আমি গোটা বিষয়টা পরখ করেও দেখেছিলাম, কিন্তু এর কোনো আসল কারণ খুঁজে বের করতে পারিনি বলতে পারো। মানুষ যেটা কল্পনা করতে থাকে সেটিকে বাস্তব হিসাবে চোখে আঙুল দিয়ে দেখানোর দায়ভার হয় ঈশ্বর নেন, আর না হয় কালো শক্তিরা। আমারও কিছুটা তেমনটাই অভিজ্ঞতা হয়েছিল বলতে পারো। নিজের চোখের সামনে সবটা দেখতে হয়েছিল আমাকে। নবীন খুঁড়োর মুখে এমন কথা শুনে সকলের রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম হল। এরপরে খুঁড়ো বলে চললেন, একদিন রাতের বেলা স্টেশনে বসে আছি, টিকিট ঘরে বসে হিসাব দেখছি। তখন ঘড়িতে বাজে ঠিক রাত 12টা। একটা প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার কথা ওই সময়। ট্রেনটা লেট করেছিল বলেই কিন্তু অত দেরি করে স্টেশনের উপর দিয়ে যাওয়ার কথা ছিল সেটির। আর অবশ্যই সেটি ছিল একটি থ্রু ট্রেন। সেই কারণে কেবল গ্রিন সিগন্যাল দেখানোর দায়িত্ব ভারটুকুই আমাকে নিতে হতো। আমিও সেই কাজটুকু করবার আশাতেই ছিলাম। ওমা, কি কাণ্ড! দেখি ঘড়ির কাঁটা 12টার কাছে এসে থমকে দাঁড়িয়ে গেল। স্টেশনে আমার ঘরের মধ্যে একটা মস্ত বড় দেওয়াল ঘড়ি ছিল। সেটি প্রতি ঘন্টায় ঢং ঢং করে শব্দ করত, কিন্তু 12টা বাজার সময় দেখলাম ঢং ঢং করে শব্দ করা তো দূরের কথা, সেটি 12টার ঘরে এসেই একেবারে থমকে দাঁড়িয়ে পড়ল। কাঁটাগুলো আর কোনো দিকে সরতেই চাইল না। ব্যাপারটা তখনও মাথায় আসেনি। আসলে ইংরেজ আমলের সব ঘড়িগুলির এই রকমই ব্যারাম ছিল। তারা নিজের মতো করে খারাপ হয়ে যেত। এগুলির কোনো কারণের প্রয়োজন হতো না। রাতের বেলায় ভয় দেখানো ও মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এই সকল কর্মকাণ্ড চলতেই থাকত। ভূতেরা যেন আরও বেশি করে নিজেদের অভিজ্ঞতাগুলিকে আমাদের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই এমনটা করত। আমি সেসব দেখে তো থম মেরে বসে রইলাম। হঠাৎ শুনি হুইসেলের শব্দ হচ্ছে। বেশ বুঝলাম রুদ্ধশ্বাসে একটি থ্রু ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসছে। সেই সময় দেখি জোরে জোরে বাজ পড়তে শুরু করেছে। হঠাৎ করে এই শান্ত পরিমণ্ডলটা কিভাবে এমন ঝড়ের প্রকোপে পড়ে নিজের শান্তিকে বিঘ্নিত করে বসলো, সেটা তো আন্দাজে করে উঠতে পারলাম না। আমিও একেবারে সবুজ ঝান্ডাখানা নিয়ে এগিয়ে গেলাম স্টেশনের দিকে। দেখলাম প্ল্যাটফর্মের দিকে আসতে আসতে ট্রেনটির গতিবেগ ক্রমাগতভাবে কমে আসছে। ট্রেনটি ধীরে ধীরে শান্ত হয়ে একেবারে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে পড়ল। ওমা, এমন কাণ্ড আগে কোনোদিনও তো দেখিনি। এমনটাও আবার হতে পারে নাকি? কিন্তু কি আর করা যাবে। ভিতরে দেখলাম প্যাসেঞ্জারগুলো চুপচাপ বসে রয়েছে। জানালার সামনে একটা লোককে স্থির চিত্তে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা করে বসলাম, ও দাদা, আপনি কোথায় যাবেন? কি হলো? ও দাদা, কোথায় যাবেন? দেখলাম লোকটির মুখে কোনো কথা নেই। কি মুশকিল! এখন আমি কি করতাম? এরপরে আমি ভাবলাম যদি বাইরে কাউকে জিজ্ঞাসা করে দেখা যায়। এমন সময় দেখি এক মহিলা তড়িঘড়ি করে একখানা ভারী লোহার সুটকেস নিয়ে ট্রেনের দিকে ছুটে যাচ্ছে। মহিলাটিকে দেখে আমার একটু অবাকই লেগেছিল, কারণ উনি যেভাবে এগিয়ে যাচ্ছিলেন তাতে করে ওনার হোঁচট খেয়ে পড়ে যাওয়ার বিষয়টি একেবারেই নিশ্চিত ছিল। যা ভেবেছিলাম তেমনটাই হলো। দেখি মহিলাটি তখন ট্রেনের পাদানিতে পা দিয়েছেন, তখনই ট্রেনটি হুইসেল বাজিয়ে চলতে শুরু করেছে। এদিকে আমি ভাবলাম আমার সিগন্যাল দেওয়ার আগে কিভাবে ট্রেন চলতে শুরু করতে পারে। এছাড়া ট্রেনের থেকে তো কেউ নিচেও নামলো না। ট্রেনটা তো স্টেশনে কমপক্ষে হলেও 15 মিনিটের বেশি দাঁড়িয়েছিল, তবে কোনো গার্ড নিচে নামলেন না কেন?
আর এরপরে ট্রেন কিভাবে নিজের গতিতে এগিয়ে যেতে পারে আমি দেখে তো একেবারে হতচকিত রয়ে গিয়েছিলাম। ওদিকে দেখি মহিলাটি উঠতে গিয়ে নিজের কাপড়ের আঁচলটিকে মাটিতে লুটিয়ে ফেলেছেন। সেটি কিছুটা দূরে যাওয়ার পরেই একটি লোহার রডের সাথে পেঁচিয়ে গিয়ে তার গলায় ফাঁস দিয়ে দিয়েছে। মহিলাটি চিৎকার করতে লাগলেন। আমি সাথে সাথে সেই সবুজ ঝান্ডাটিকে নিজের হাত থেকে ফেলে ওই মহিলাটিকে রক্ষা করবার উদ্দেশ্যে তার দিকে এগোতে শুরু করলাম। ট্রেনের গতিবেগের সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছিল না। কোনোদিনও এর পূর্বে কোনো ট্রেনকে চলার সাথে সাথে এতটা দ্রুত গতিতে এগিয়ে যেতে দেখিনি আমি। এ যেন এক বিচিত্র অভিজ্ঞতার শিকার হতে হচ্ছিল আমাকে। আমি কি করব কিছুই আন্দাজ করে উঠতে পারছিলাম না। কোনো ক্রমে ট্রেনের কামরায় উঠে তাড়াতাড়ি করে ট্রেনে মহিলাটির আঁচলটিকে ওই লোহার বিম থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কিছুটা চেষ্টার পরেই সেটি ছেড়ে যেতে মহিলাটি ওই বাঁধনের থেকে বাঁচলেন। আর তাকে কোনো ঝুঁকি পোহাতে হলো না। মহিলাটি দেখলাম চুপ করে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে। আমি তাকে বললাম, আজকে আজকে আমি না এলে একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যেত। দেখছেন তো ট্রেনটা কেমন গতিবেগ নিয়েছে, মনে হয় লেট করেছে। এই কারণে সময়টা মেকআপ দেওয়ার উদ্দেশ্যেই জোরে টেনেছে। অসুবিধা নেই, আমি পরের স্টেশনে নেমে যাব, তারপরে গাড়ি ধরে আবার চলে আসব। তবে কি এত রাতে ওই স্টেশনে কাউকে পাবো না? কিন্তু যদি কপাল ভালো থাকে তাহলে পেয়েও যেতে পারি। আর যদি একান্তই কাউকে না পাই তাহলে সারা রাত ওই স্টেশনেই কাটিয়ে পরের দিন সকালে না হয় এদিকে চলে আসব। আমার এত কথা বলার পরেও দেখলাম ওই মহিলাটি আমার কোনো কথার জবাব দিলেন না। তিনি ঠায় অমনভাবেই ওইখানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ট্রেনটা দেখলাম প্রচণ্ড জোরে যাচ্ছে। ওই কামরার মধ্যে আমি আর কাউকেই দেখতে পেলাম না। কামরার আলোগুলো হঠাৎ করেই জ্বলতে আর নিভতে শুরু করলো। সেটির মাঝেই বেশ কয়েকটি চেহারা নজরে পড়তে শুরু করলো। দেখলাম তারা সকলেই মুখ ঢেকে বসে রয়েছেন। এমনটাও আবার সম্ভব নাকি? এই ঝড় বৃষ্টির সময় তো আর ঠান্ডা লাগবার কোনো ব্যাপার নেই, তাহলে এরা এমন মুখ ঢেকে সকলে বসে রয়েছেন কেন? সেটি আন্দাজ করতে পেরে আমি সেদিকে এগিয়ে গেলাম। এরপর একজনকে প্রশ্ন করতে যাব। ও দাদা, আপনি কোথায় যাবেন? প্রশ্নটা শেষ হওয়ার আগেই দেখলাম লোকটি সিটের উপরে নুয়ে পড়লেন। কি সর্বনাশ! লোকটি এভাবে নুয়ে পড়লেন কেন? আমি তার মুখ থেকে চাদরটা সরিয়ে দেখতে যাব, এমন সময় দেখতে পেলাম সেখানে কোনো মানুষ নেই। কেবল পড়ে রয়েছে একটি কঙ্কালের দেহ। তার মানে চাদরে মোড়ানো একটা কঙ্কালকে আমি এতক্ষণ ধরে আমার চোখের সামনে দেখছিলাম। সেটাও কি সম্ভব? আমি তাড়াতাড়ি করে সরে গেলাম সেখান থেকে। এরপরে দেখলাম ট্রেনের ভিতরের আলোগুলো আরো জোরে জ্বলতে আর নিভতে শুরু করেছে। আর সেই সঙ্গে বাকি সিটগুলোতে বসে থাকা ওই মৃতদেহের শাড়ি ক্রমেই অট্টহাস্যে ফেটে পড়ল। তাদের প্রত্যেকের চেহারার উপর থেকে মুখোশ সরে যেতে লাগলো আর বেরিয়ে পড়তে লাগলো একটি করে নরকঙ্কাল। সেটি দেখা মাত্রই আমি চমকে উঠলাম। তারা সারিবদ্ধভাবে আমারই দিকে এগিয়ে আসতে শুরু করলো। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে তারা আমাকে কেন্দ্র করে এগিয়ে আসছে। আর ঠিক সেই সময় প্রচণ্ড জোরে পুনরায় গর্জন করে উঠল বাজ। আর সেই বাজের ঝলকে পরিষ্কার দেখতে পেলাম সেই মহিলাটিকে, যাকে রক্ষা করবার জন্য আমি এত চেষ্টা করছিলাম। তার মানে বুঝলাম তিনিও মৃত। এটাও বুঝলাম
এই তাহলে সেই ট্রেন যেটি বহুকাল পূর্বে নিজের গতিবিধি পরিবর্তন করে সকলকে নিয়ে এই টানেলের মধ্যে কোথাও গায়েব হয়ে গিয়েছিল। মৃতদের মধ্যে থেকে একটি লোক আমাকে উদ্দেশ্য করে বলল, কেউ বাঁচেনি, আর কেউ কোনোদিনও বাঁচবে না। সকলকে শেষ হয়ে যেতে হবে, এটাই ভবিতব্য, এটাই হবে, এটাই হবে। আর তোকেও আজকে আমাদের সাথেই গিলে ফেলবে ওই টানেল। প্রতি বছর এই দিনেই আমরা বারবার মরি, কিন্তু আমাদের কোনো মুক্তি হয় না। এই মৃত্যুর কোনো মুক্তি নেই, কারণ ওই স্থান অভিশপ্ত। তাই ওই স্থানে গেলে আর কেউ ফিরে আসতে পারে না, কেউ না। আমি ওই কথাগুলো শুনবার পর নিজেকে ধরে রাখতে পারলাম না। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। এমনটাও কি সম্ভব? নিজের চোখের সামনে যা যা ঘটতে দেখছিলাম তার একটিতেও বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস নামক বস্তুটি যেন কোথায় একটা হারিয়ে গিয়েছিল। ট্রেনের গতি যেন মানুষের মৃত্যুর চেয়েও অধিক ঝংকার তুলে ধাবিত হয়ে চলেছিল। ট্রেনের দুলুনিতে আমি নিজেকে স্থিরভাবে দাঁড় করিয়েও রাখতে পারছিলাম না। ওই মৃতদের সারি স্থিরভাবে আমার দিকে চেয়ে রইল। এরপরে সেই মহিলা নিজের মুখ থেকে পর্দাটা সরাতেই দেখলাম তার মুখের একদিকের মাংস ঝুলে রয়েছে, আর একদিকটা কেবলই কঙ্কালের। তার চুলগুলো হাওয়ায় উড়ছে, আর এক বিকট চিৎকার করে সে বলে উঠল, শান্তি, এবারে আসছে ওই মৃত্যু পথ। ওখানে যেতে আর কিছু সময়েরই অপেক্ষা, তারপরে সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের দলে আরো একজনকে পাবো আমরা, আর আমাদের কোনো আক্ষেপ নেই, আর আমাদের কোনো অভিশাপের ভয়ও নেই। একটি করে নতুন প্রাণ আমাদের দলে মিশলে তবেই তো আমরা একে একে মুক্তি লাভ করতে সক্ষম হব। এবারে তোর পালা। তুই তোর প্রাণের বিনিময়ে আমাদের মধ্যে থেকে কাউকে না কাউকে মুক্তির নিঃশ্বাস ফেলার অধিকার দিবি। এটাই তো ছিল সেই অভিশাপের কারণ। এইভাবেই তো সেই তান্ত্রিকের অভিশাপ এত কাল ধরে ফলে এসেছে। আর তোকে এই দলের মধ্যে মৃতদের সাথেই থেকে যেতে হবে, কারণ তখন তো আর তোর শরীরে প্রাণ থাকবে না। তুইও যে ওদের দলেরই সাথে যুক্ত হয়ে যাবি। না না, আমাকে বাঁচতে হবে, আমাকে যেতে হবে। কিভাবে থামবে এই ট্রেন? এই ট্রেনকে আমি কিছুতেই ওই টানেলের দিকে যেতে দিতে পারি না। বারে বারে একই বিভীষিকাময় মৃত্যু এভাবে সকলকে গ্রাস করতে পারে না, পারে না, পারে না। পারে, বারবার করে পারে। এটাই যে এইখানকার নিয়ম। এর থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এবারে তোকেও আমাদের মতন করে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। প্রস্তুত হয়ে যা। ট্রেনের চাকাগুলির সাথে লাইন ঘর্ষণ করতে শুরু করলো। বুঝতে পারলাম সজোরে ট্রেনটি বেঁকে যাচ্ছে একটি গুহার মধ্যে, সেই টানেলে, সেই বিভীষিকাময় টানেল। এখান থেকে বেরোনোর যে আর কোনো উপায় নেই।
কিন্তু কিভাবে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি, নাকি এটাই বাস্তব? আমি কি আদৌ পেয়েও এটির সাথেই রয়েছি, নাকি এ কেবল আমার ভ্রম? আমি কোনো কিছুই অনুভব করতে পারছিলাম না। আর ঠিক তখনই আমার চোখের সামনে থেকে আলোর শিখাগুলি সরে গেল। ট্রেনটি ঢুকে গেল ওই টানেলের মধ্যে। আর তারপরেই দেখলাম ট্রেনের ভিতরে নানান রকমের ধ্বনি। বিকট সমস্ত ধ্বনির চাদরে ঢাকা পড়ে গিয়েছিল সেই ট্রেনটি। পৈশাচিক ওই সকল ধ্বনির শিকার হচ্ছিলাম আমি। সেগুলি অন্ধকারের বুক চিরে আমার দিকেই এগিয়ে আসতে থাকলো একে একে। ধোঁয়ার মতন কিছু আবরণ যেন সজোরে এসে ধাক্কা দিতে থাকলো আমার হৃৎপিণ্ডকে। আমার শ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করলো। উঠে দাঁড়ানোর শক্তিটুকু সঞ্চয় করতে পারলাম না আমি কিছু একটা ধরে যে সোজা হয়ে দাঁড়াবো সেটিও সম্ভব হলো না। আমি সাহস করে এগোতেও পারলাম না। ওইখানেই ঠায় দাঁড়িয়ে থাকলাম। ঘাম ঝরে ঝরে পড়তে শুরু করলো। সারা শরীরের পেশিগুলি যেন শক্তি প্রবাহিত করাটা একেবারে বন্ধ করে দিল। মনে হলো যেন একেবারে স্থির হয়ে যাচ্ছে হৃৎস্পন্দন। আর তারপরেই এক মায়াবী আলো সজোরে আমার চোখ লক্ষ্য করে এগিয়ে এসে আমাকে নিজের অধীনে নিয়ে গেল। আর কিছু মনে নেই আমার। আর কিছু স্মরণ করার ক্ষমতাও আমি হারালাম। পল্লব আর বিকাশ সহ সকলেই স্থির হয়ে শুনছিল খুঁড়োর বলা সেই কাহিনী। এরপরে নীরবতা ভেদ করে রতন বুকে সাহস সঞ্চয় করে বলে উঠল, এরপরে এরপরে কি হলো খুড়ো? নবীন খুঁড়ো বললেন, যখন চোখ খুললাম দেখি স্টেশনে বসে রয়েছি, তবে এক অজানা স্টেশনে। সেটি বেলিয়াতলা স্টেশনের থেকে অনেকটাই দূরে অবস্থিত ছিল। লোকগুলি দেখলাম আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন। এরপর তাঁদের মধ্যে থেকে স্টেশন মাস্টারটি এগিয়ে এসে বললেন, আপনাকে জঙ্গলের ধারে লাইনের পাশে পড়ে থাকতে দেখলাম। ওইখানে যাওয়ার কথাই নয়, কোনো ট্রেন তো ওই পথে যায় না। ওই লাইন তো কবেই বন্ধ হয়ে গিয়েছে। ওই লাইন ধরে এখন ঘাস বনের সারি ছাড়া আর কিছুই বেড়ে উঠতে দেখতে পাওয়া যায় না। জঙ্গলের মধ্যে পরিত্যক্ত ওই লাইনের পাশে আপনাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমি আর আমার কিছু কর্মী সাথে করে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম আপনি হয়তো আর জীবিত নেই, কিন্তু এরপরে দেখলাম আপনার শ্বাস চলছে। চোখে মুখে অনেকবার জল দেওয়ার পরেও আপনার জ্ঞান ফিরে আসছিল না, কিন্তু এখন দেখলাম নিজে থেকেই আপনি তাকালেন। তা এখন কেমন লাগছে আপনার? আমি ওই ভদ্রলোক সহ সকলকেই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির কথা জানালাম। এরপরে তারা এমনটা শুনে তো সত্যি যে ওই অবশ্যম্ভাবী কল্পনা এখনো বাস্তবের মাটিতে আছড়ে পড়তে পারে, আর সেটি এতটা ভয়ানকভাবে, তা আমার বলা বয়ান না শুনলে ওখানে উপস্থিত কেউই বিশ্বাস করতে পারতেন না। ওনাদের মধ্যে থেকেই একজন বলে উঠলেন, আপনি বেঁচে গিয়েছেন, মনের জোরে বেঁচে গিয়েছেন। অথবা সত্যি সত্যি আপনার উপরে হয়তো ঈশ্বরের কৃপা দৃষ্টি রয়েছে, না হলে অন্য কেউ আর বেঁচে ফিরে আসতে পারত না। ওই প্রেতেদের মাঝেই প্রেত হয়েই থেকে যেত। আপনাকে ওরা সেই অতীতের জীবন্ত নিদর্শন দেখিয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছে প্রমাণ হিসাবে, যাতে আপনি আবারও সেই অতীতকে সত্য হিসেবে মেনে নিতে পারেন। আর সকলের মধ্যে আপনার অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করতে পারেন। তবে এই অভিজ্ঞতা পূর্বে কারোর মুখে শুনিনি। আপনার আগে তো অনেকেই ওখানে স্টেশন মাস্টার হিসাবে এসেছেন, কিন্তু তাদের সাথে আলোচনা করে কোনোদিনও এমন কথা শুনিনি বাপু। আমরাও এই ট্রেনটির দুর্ঘটনার কথা জানি ঠিকই, তবে চাক্ষুষ দেখিনি বা দেখার সৌভাগ্য অর্জনের কামনাও করিনি বলতে পারেন। যাক, আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিন, তবে এই বিষয়ে কারোর সাথে বেশি কথা বলবেন না, এতে আপনার চাকরির ক্ষতি হতে পারে। আর এই সকল বিদেহী আত্মাদের কথা না বলাই ভালো, কারণ এদের বিষয়ে যত বলবেন তত এদের শক্তি বৃদ্ধি পাবে। আমার ঠাকুমা তেমনটাই বলতেন।
তাই সুস্থ বোধ করলে আমরা আপনাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এরপরে আমি কি বা বলতাম। সত্যি সেদিন আমাকে যে এমন বিচিত্র অভিজ্ঞতার শিকার হতে হবে তা কল্পনাও করতে পারিনি। কিন্তু এরপরে আর কারুর সাথে এই বিষয়টি নিয়ে চর্চাও করিনি বলতে পারো। এই তোমাদের সাথেই যা করলাম আর কি। তাই এরপরে আরও 3 মাস বেলিয়াতলাতেই ছিলাম। পরে গ্রামে ফিরে এসেছিলাম। যাকে আজকের আসর তবে এইটুকুই, বুঝলে? এর পরের দিন আবারও একটা নতুন কাহিনী তোমাদেরকে শোনাবো। আজকে দুগ্গা দুগ্গা বলে সব বাড়ির দিকে এগিয়ে যাও দেখি। সেদিন আর খুঁড়োর গল্পের শেষেও কারুর পা নড়ছিল না। গল্প শেষ হলেও তার রেশটা যেন তখনও একইভাবে জীবন্ত হয়েই থেকে গিয়েছিল। এরপরে পল্লব ও বিকাশ সহ সকলেই ধীরে ধীরে যে যার গন্তব্যের দিকে এগিয়ে গেল। কিন্তু প্রত্যেকের মনেই আবারও একবার খুঁড়োর ডেরায় এসে গল্প শোনার তাগিদটা কিন্তু থেকেই গিয়েছিল। শুনলেন রাত 12টার ট্রেন। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এর আগের গল্পগুলিতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে কয়েকটি কমেন্ট আমি ঝটপট পড়ে নিচ্ছি। পূর্ণেন্দু মাঝি বলেছেন, খুব ভালো লাগলো দাদা, আমি তোমার গল্পের নিয়মিত দর্শক। যে কোনো সময় সব কাজের মাঝে এটি আমায় এনার্জি দিয়ে থাকে। আমার এই গল্প যেমন আপনাকে কাজের মধ্যে এনার্জি দিয়ে থাকে, তেমনি আপনাদের মতো শ্রোতা বন্ধুদের এই কমেন্টগুলো আমাকেও আপনাদের সাথে আড্ডা দিতে এনার্জি দিয়ে থাকে। তাই আশা রাখছি এইভাবে সবসময় পাশে থাকবেন। শৈলেশ জানা বলেছেন, অসাধারণ সুদর্শনদা, প্রতিবার অপেক্ষার শেষে এমনই রোমাঞ্চকর কিছু গল্প উপহার পাই। থ্যাঙ্কস টু বোথ সুদর্শনদা ও সুপমাদি। অনেক অনেক ধন্যবাদ তোমায়। আমাদের দুজনের পক্ষ থেকে তোমার জন্য রইল এক রাশ ভালোবাসা। সঙ্গে থাকো, এরকমই রোমাঞ্চকর গল্প আমরা বারবার নিয়ে আসবো তোমার জন্যে। একজন বলেছেন, আহা, রাতে ঘুমানোর আগে আপনার গল্প শুনতে এত ভালো লাগে, ঘুমটা ভালো হয় এবং রাতে একটু অদ্ভুত লাগে। আহা, এমন কমেন্টগুলো পড়তে সত্যিই আমাদেরও খুব ভালো লাগে। এইভাবেই শুনতে থাকুন আমাদের গল্পগুলি, আর আপনার ভালো লাগাটা এইভাবেই বজায় থাক চিরকাল। তাহলে চলুন, এই অধম আপনাদের সকলের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আবার আড্ডা জমিয়ে তুলছি নতুন কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।